সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। আপনারা জানেন এর মধ্যে আপনারা বেশ কয়েকটি এপিসোড দেখেছেন। আমাদের সঙ্গে থাকেন কমিউনিটির অতি জনপ্রিয় এবং যিনি 25 বছরেরও বেশি সময় ধরে আপনাদেরকে আইনি সেবা দিয়ে আসছেন টেলিভিশনের পর্দায় এবং সরাসরি, যিনি ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, সিভিল বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন। আজকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাগত সবাইকে। দর্শক, আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারেন, যে যদিও আজকে আমরা মূল আলোচনাটা ইমিগ্রেশন ল নিয়ে করব। ইমিগ্রেশন ল সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়ারি যা আছে সেটা আমাদের কাছে করতে পারেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার সেগুলোর উত্তর দেবেন। টেলিভিশনের পর্দায় আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের কোয়ারি, আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। একটা কথা আপনাদের একটু জানিয়ে দিই, আজকে অনিবার্যিত কিছু কারণে আমাদের প্রোগ্রামটা একটু স্বল্প সময় হবে গতানুগতিক সময়ের থেকে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান অতি দ্রুত আপনার প্রশ্নটি টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে করবেন। আর আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, যেটি প্রত্যেক অনুষ্ঠানেই ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার বলে থাকেন, যে উনি আপনাদেরকে যে লিগ্যাল অ্যাডভাইস, এটাকে আপনারা লিগ্যাল অ্যাডভাইস না ধরে একটি দিক নির্দেশনা ভাবতে পারেন। যেহেতু আপনাদের পুরো কেস সিনারিওটি ওনার সামনে থাকেন না, তো উনি আপনাদেরকে একটা গাইড করেন বা একটা দিক নির্দেশনা দেন এবং পরবর্তীতে যে কোনো আইনি পরামর্শ নেওয়ার, সঠিক আইনজ্ঞর কাছে গিয়ে সঠিক পরামর্শ নেওয়ার উনি আপনাদেরকে সবসময় এটাই বলে থাকেন। আমরা চলে যাই ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। আপনি সবসময় আপডেট, বিভিন্ন রকম ইমিগ্রেশন বিষয়ে কি নতুন এসেছে সেই বিষয়ে আপনি আপডেট দেন। তো আপডেট বোধহয় বিগত অনুষ্ঠানে দিয়েছেন। আজকে যদি কিছু থাকে আমরা সেটি দিয়ে শুরু করতে পারি। তাছাড়া কিছু প্রশ্ন আমাদের কাছে আছে। প্রশ্নে চলে গেলে ভালো, সরাসরি। আচ্ছা, দর্শকরা বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন, বা যেসব প্রশ্নগুলো বারে বারে আসে সেখান থেকে কিছু প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই। আর দর্শক, আপনাদেরকে তো বলেছি যে টিভি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে কথা বলতে পারবেন। একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, একজন দর্শক উনি জানতে চেয়েছেন যে স্কিল ওয়ার্কার ভিসায় এই দেশে এসেছেন, তারপরে যেটি হয়েছে যে তাকে জয়েনিং করার কথা তার এমপ্লয়ার বলছেন না। এদিকে 6 মাস কেটে গেছে, 6 মান্থস চলে গেছে, কোনো প্রপার স্যালারি পাচ্ছেন না, তাকে জয়েনিংয়ের জন্য কল করা হচ্ছে না। তো এই অবস্থায় তিনি খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। তিনি কি আইনি সহযোগিতা পেতে পারেন বা কি করবেন সেটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ ব্যারিস্টার সাইমা। ইটস এ ক্রুশিয়াল কোয়েশ্চেন এবং ইটস কোয়াইট কমন নাওয়াডেজ। সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার যারা আসছে তার মধ্যে অনেকে দেখা যাচ্ছে তাকে জব দেওয়া হচ্ছে না, 6 মাস পর্যন্ত স্ট্যান্ড বাই করে রাখা হচ্ছে। তাহলে এখন কি করা যায়? তো এই ক্ষেত্রে অবশ্যই তাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে উইদাউট এনি ফার্দার ডিলে। তার নিজের পরিস্থিতি, তার অবস্থাকে নিজেকে সিকিউর করার জন্য যেটা করতে হবে, যাতে করে আনলফুল হয়ে যায়, ইলিগেল না হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে আবার হ্রাস করার কোনো ব্যাপার নেই, কারণ যতক্ষণ পর্যন্ত এমন কোনো কিছু না হোম অফিস করে, যেমন স্পন্সর যদি তার লাইসেন্স ক্যান্সেল, স্পন্সরশিপ লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, অথবা স্পন্সরশিপ লাইসেন্স যদি রিভোকেশন হয়ে যায়, অথবা তার স্পন্সরশিপ সার্টিফিকেট যদি ক্যান্সেল করে দেয়, সেই ক্ষেত্রে তাকে তো অবশ্যই 60 ডেজের নোটিশ দিতে হবে। যারা ওয়ার্ক পারমিটে আসে স্কিল ওয়ার্কার হিসেবে তাদেরকে 60 ডেজের নোটিশ দেওয়া হয়, এই জন্য যাতে করে তারা অন্য কোনো কিছু সুইচিং করতে পারে, অথবা তারা যেন অন্য এমপ্লয়ারের সাথে কাজ করার সুযোগ পেতে পারে, নতুন স্পন্সরশিপ, নতুনভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ। স্কিল ওয়ার্কারের বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি, বিশেষ করে আপডেটটি আসার পরে অনেকে তারা আরও বেশি বিচলিত হয়ে পড়েছেন যে তাদের এখন কি হবে, বা যারা এসেছেন তারাও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরকম আরও একজন দর্শক আমাদেরকে একটি প্রশ্ন করেছেন যে তাকে যে জবের জন্য আনা হয়েছিল, এমপ্লয়ার বা স্পন্সর যে জবের কথা বলেছিলেন, সিনারিওটা হয়তো এরকম যে তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেবেন এ কথা বলে তাকে আনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাকে ওয়েটার বা শেফ এরকম কোনো ধরনের একটি কাজে দিয়েছেন। তো উনি জানতে চাচ্ছেন যে এটি কি সঠিক কিনা, এটি কি অ্যালাউড কিনা, এটি কি আইনি কিনা, নাকি এটা আনলফুল হচ্ছে, এটা যদি একটু তাকে বলতেন। আনডাউটেডলি দিস ইজ আনলফুল, দিস ইজ এগেইনস্ট দ্য ল। কারণ এটা হচ্ছে যেই উদ্দেশ্যে আনা হয়েছে স্কিল ওয়ার্কার, যেই পজিশনের জন্য, সেই পজিশনে সে কাজ করতে হবে, এবং যেই অ্যাড্রেসে, লোকেশনে কাজ করার জন্য তাকে তার স্পন্সরশিপ সার্টিফিকেটে উল্লেখ করা আছে সেখানে তাকে কাজ করাতে হবে। এর বাইরে যদি হয় সেটার জন্য হোম অফিসের অনুমোদন লাগবে। সেটা না হলে
সেটা এমপ্লয়ারের জন্য যে ঝুঁকি, সেটা হচ্ছে এমপ্লয়ার অর্থাৎ স্পন্সর তার স্পন্সরশিপ লাইসেন্স হারাতে পারে যদি কোনো চেক হয়। আর যেহেতু বেআইনি, সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে না ওনার আইনি সাহায্য দরকার, অবশ্যই উনি আইনের আশ্রয় নেবেন, আইনজ্ঞদের সাথে উনি পরামর্শ করবেন। থ্যাংক ইউ। আমরা আরও একজন দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, তিনি জানতে চাচ্ছেন যে তারও অনেকটা একই ধরনের সিনারিও আমি বলবো, যে ওনাকে এখানে আনা হয়েছে, যে পজিশন বা যে জবের কথা বলা হয়েছিল সেটি তাকে মানে দেওয়া তো হয়নি, বরং তাকে খুবই একটি মানবতর অবস্থা, যিনি স্পন্সর তার বাড়িতে কাজ করতে তাকে বাধ্য করা হয়েছে, তাকে ক্লিনিংয়ের কাজ করতে হয়েছে তাকে, এবং দেখা গিয়েছে যে ওনাকে স্যালারিটাও পর্যন্ত ঠিকমতো দেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে উনি কী প্রতিকার পেতে পারেন? ওয়েল, দ্যাট সর্ট অফ সিনারিও আমি মনে করি দেখা যাচ্ছে দেয়ার আর সাম ক্রিমিনাল এলিমেন্টস, কারণ ইটস ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে কন্ডিশন তো ব্রেক করেছে স্পন্সর, তার উপরে স্পন্সর নিজেকেই একটা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে। আমি জানি না এটা কি আইন সম্পর্কে ওনারা জানেন কি জানেন না। ওনার কিন্তু এমপ্লয়ার যেটা করা হয়েছে, তার এমপ্লয়ি যেটা দেওয়া হয়েছে, স্পন্সরশিপ যেটা ইস্যু করা হয়েছে এবং স্কিল ওয়ার্কার যে ভিসা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তার একটা কাজ করার জন্য, সেখানে তাকে যদি মানবেতর জীবনযাপন করতে হয়, অন্য কাজ করতে হয়, তার বেতন দেওয়া না হয়, তাহলে অবশ্যই সেখানে সেই স্পন্সর্ড স্কিল ওয়ার্কার ক্যান সিক লিগ্যাল অ্যাডভাইস, অর্থাৎ সেই লিগ্যাল অ্যাডভাইস নিয়ে সে লিগ্যাল অ্যাকশনে যেতে পারে, হোম অফিসকেও ইনফর্ম করতে পারে এবং প্রয়োজনে পুলিশকেও সে ইনফর্ম করতে পারে। কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়াইজেস নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে ঘরে কাজ করানো হচ্ছে স্লেভের মতো, কাজে এখানে মডার্ন স্লেভারি এক্সপ্লয়টেশনের একটা বিষয় এখানে চলে আসে, এবং মডার্ন স্লেভারিতে যে ল করা হয়েছে সে অনুযায়ী যারা মডার্ন স্লেভারির ভিকটিম তাদের যে প্রোটেকশনের জন্য আইনগত কিছু ব্যবস্থা আছে। কাজে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা ভিকটিম তারা চুপচাপ থাকা উচিত নয়, আর যারা এই ধরনের কাজকর্ম করছেন তারা আমি মনে করি দে আর নিড টু বি ভেরি কেয়ারফুল, কারণ এটা মডার্ন স্লেভারি, এটা যদি কোনো এলিমেন্ট পাওয়া যায় তাহলে ইটস অ্যারেস্টেবল অফেন্স। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে বিস্তারিত বলেছেন। আমার মনে হয় যে যিনি প্রশ্নটি করেছেন এবং এছাড়া অন্য যারা একই রকম সমস্যায় অনেকেই ভুগছেন, সবাই হয়তো এখনও আইনি সহায়তা নিতে পারছেন না, বা তারা একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো সেটি কাটিয়ে উঠতে পারছেন না। তো আপনার এই জবাবের মাধ্যমে আমি আশা করব যে তারা একটি দিক নির্দেশনা পাবেন এবং সেভাবে তারা একটি প্রতিকার পাবেন এবং সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি, স্কিল ওয়ার্কারদের আরও প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন পাই। স্টুডেন্ট বলতে যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন, তারপরে গ্র্যাজুয়েট ভিসায় উনি যেতে চাচ্ছেন, কিন্তু যেটা হয়েছে যে কোর্স কমপ্লিশনের আগে তার ভিসা শেষ হয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় তিনি যেটা করেছেন, যেহেতু তার কোর্স কমপ্লিশন হচ্ছে না, উনি গ্র্যাজুয়েট ভিসায় যেতে পারছেন না, অন্য উপায় না দেখে উনি হয়তো হিউম্যান রাইটসের একটি অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু সেটি করার পরে দেখা গেল যে তার সেই অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে এসেছে, সাকসেসফুল হয়নি, এখনও তার রেজাল্টও হয়নি, উনি এমন একটা অবস্থায় আছেন। তো সেই ক্ষেত্রে তিনি ভাবছেন যে যেহেতু তার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, যেটা উনি অন্য কোনো উপায় না পেয়ে করেছেন, সেটি রিফিউজ হয়ে গেল এবং তাকে নো আপিল রাইট, কোনো আপিল রাইট দেওয়া হয়নি, বেল গ্র্যান্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে কি তিনি 14 দিনের মধ্যে কোনো প্রতিকার পেতে পারেন কিনা, পোস্ট স্টাডিতে যেতে পারেন কিনা, বা অন্য কোনো ভিসায় সুইচ করতে পারেন কিনা, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ এখানে দেখা যাচ্ছে তাকে আপিলের রাইট দেওয়া হয়নি না? হ্যাঁ, দেওয়া হয়নি, যেমন রিজেক্ট করেছে। কাজে এক্ষেত্রে কয়েকটা তার স্ট্র্যাটেজি হতে পারে। যেমন যাকে রাইট অফ আপিল দেওয়া হয় না, সে বিকজ তার কোর্স কমপ্লিশন হয়নি এখনও পর্যন্ত। যদি কোর্স কমপ্লিশন না হয়, সেরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যে দেন উই চ্যালেঞ্জড দ্য ডিসিশন বাই ওয়ে অফ জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে আমরা তার আপিলের রাইট চেয়েছি, এবং কাউকে আপিলের রাইট দেওয়া হয়েছে অন দ্য ইস্যু দ্যাট হি শুড হ্যাভ বিন গিভেন পারমিশন টু অর শুড হ্যাভ বিন অ্যালাউড টু কমপ্লিট হিজ কোর্স। এই কোর্সের জন্য সে কিন্তু অনেক হিউজ তার ইনভেস্টমেন্ট হয়েছে, টাইম হয়েছে, এফার্টস হয়েছে, এবং তার ফুল ফ্যামিলি ইজ লুকিং ফরওয়ার্ড টু সিং হিম অ্যাজ হি হ্যাজ ডান ডিগ্রি ইন দিস কান্ট্রি। এখন যদি সেটা না হয়, তার পুরো ফ্যামিলির মধ্যে একটা ইম্প্যাক্ট হবে, তার ক্যারিয়ার উইল বি অ্যাট এ স্টেক। তো বেসিক্যালি এই সব কিছু বেসিসে
চ্যালেঞ্জ করা যায় এবং আপিলের রাইটটা নেওয়ার জন্য চেষ্টা করতে হয়। আপিলের রাইটের মাধ্যমে এই টাইমটার মধ্যে সে যদি কোর্স কমপ্লিশন করে ফেলে তখন সে পোস্ট স্টাডি ওয়ার্কে যাওয়ার অথবা ওয়ার্ক পারমিটে সুইচ করার তার একটা সুযোগ হয়। তো এখানে একটা কথা হচ্ছে 14 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন করে অথবা আপিলের যেটা হোক না কেন সেখানে যদি বেইল কন্ডিশন দেওয়া হয় দেন ইটস কুড বি a barrier for a student to switch into different category. কারণ it is very contrasting with the paragraph 39E of the immigration rule, কারণ সেখানে বলছে 14 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে তাকে অ্যাজ ইফ হি ইজ লফুল ইন দিস কান্ট্রি তার ওভার স্টেইংটা সেখানে ইগনোর করা হবে। অন দ্য আদার হ্যান্ড এখানে যেটা বলা হচ্ছে যে অনেকেই যখনই তার অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে তাকে রাইট অফ আপিল না দিয়ে তাকে বেইল কন্ডিশন ইম্পোজ করা হচ্ছে। যখন বেইল কন্ডিশন ইম্পোজ করা হয় তখন এখানে আবার একটা নিয়ম হচ্ছে স্কিল ওয়ার্কার এবং পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা আমরা বলি যে গ্র্যাজুয়েট ভিসা, সেখানে একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ব্যারিয়ার্স ইজ যে হি ক্যানট সুইচ টু দ্যাট ক্যাটাগরি ইফ ইজ অন বেইল। তো এই বেইলটা ছোটানোর জন্য তখন এখানে কিছু লিগ্যাল অ্যাকশন, এখানে কিছু রিপ্রেজেন্টেশন লেখালেখি দরকার হয়। কোনোটা সাকসেসফুল হতে পারে, কোনোটা নাও হতে পারে, তবে এটা নিয়ে বেশ ডিবেট চলছে। এটা একটা গ্রে এরিয়া অফ ল অ্যাট দ্য মোমেন্ট, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কোথায় গিয়ে দাঁড়ায় জানি না, কিন্তু এটার অনেকে ভিকটিম হচ্ছে, যার কারণে অনেকে সুইচ করতে পারছে না। তবে যে কেউ এই ধরনের সিচুয়েশনে আসবে যে কোর্স কমপ্লিশন করতে পারছে না, ইতিমধ্যেই তারা আবার টাইমও শেষ হয়ে যাচ্ছে, তখন তার কাজ হচ্ছে ইমিডিয়েট লিগ্যাল অ্যাডভাইস নিয়ে তাকে প্রপার অ্যাকশনে যাওয়া, নেক্সট স্টেপ ঠিক করা। তা না হলে সে ভুল করলে সে কিন্তু এখানে তার ক্যারিয়ারের সমস্যা হয়ে যাবে, এই দেশে থাকার ক্ষেত্রে তার অসুবিধা হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনি বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, আপনাদের আবারও বলছি যে টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে আপনি আপনার ইমিগ্রেশন ল সংক্রান্ত যে কোনো সমস্যা ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে আলোচনা করতে পারেন। তিনি আপনাকে একটি দিক নির্দেশনা দেবেন যেখান থেকে আপনি পরবর্তীতে আপনি কী করবেন, নেক্সট স্টেপ বা কি আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি পেতে পারেন। আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। তো আরেকটি প্রশ্ন যেটি আপনি হয়তো অনেকখানি আলোচনা করেছেন, কিন্তু সেই একই ধাঁচের কোয়েশ্চেন, সেটি একজন স্টুডেন্ট, ওনারও একই সিচুয়েশন আমি বলবো যে আগে দর্শকের সাথে তার সিচুয়েশনটি মিলে গেছে। সেটি হচ্ছে উনিও গ্র্যাজুয়েট ভিসাতে যেতে চাচ্ছেন, এখনও তার রেজাল্ট হয়নি, কোর্স কমপ্লিশন হয়নি। এমত অবস্থায় এমত অবস্থায় তিনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছেন, যেটি রিফিউজাল হয়েছে। এবং আপনি একটু আগেই বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপিলের রাইটস দিচ্ছে না, ওনাকেও আপিলের রাইট দেয়নি। তো উনি এক্ষেত্রে চিন্তা করছেন যে যেহেতু ওনাকে আপিলের রাইট দেয়নি, তো উনি কী করতে পারেন? অনেকটা আগের কোয়েশ্চেনের মতোই যে সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে আসলে বারবার আলোচনা হওয়া উচিত, কারণ এটা অনেকে ফেস করছেন যে এখন স্টুডেন্ট ভিসা থেকে কেউ হিউম্যান রাইটসে অ্যাপ্লিকেশন করে ফেলেন, কারণ কোর্স ইজ নট কমপ্লিটেড ইয়েট। হোয়াট আই মেন্ট অ্যাকচুয়ালি দ্যাট বেস্ট অ্যাডভাইস হচ্ছে এটা কেস টু কেস বেসিস ডিপেন্ড করে। কেউ হয়তো ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করে নিতে পারে যদি এর মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, কিংবা অন্য কোনো ক্যাটাগরি, কিন্তু সেখানে বেইল থাকলে ওইসব ক্যাটাগরিতে সুইচ করা যায় না। তবে স্পাউস ভিসাতে করা যায়, যেমন সেটেলড অথবা ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসেবে সেখানে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এই ক্ষেত্রে যেটা করতে পারে, এটা ডিপেন্ডস অন দ্য কেস সিনারিও। তবে যদি দেখা যায় কোর্স এখন কমপ্লিট হয় নাই, আরও 6 মাস তো বাকি আছে, তাহলে অবশ্যই হিউম্যান রাইটসের একটা অ্যাপ্লিকেশন করা যেতে হিউম্যান রাইটসের বেসিসে তাকে ওই ডিসিশনটা চ্যালেঞ্জ করতে হতে পারে যে আমাকে আপিলের রাইট দেওয়া উচিত, কারণ তোমরা আমাকে থাকার পারমিশন দিলে না, আমার কোর্সটা কমপ্লিট করতে দিলে না। তো এইটা আমার মনে হচ্ছে আগের কথা আবার রিপিটেশন হয়ে যাবে। এই জন্য এটুকুই বলা ভালো যে এই ক্ষেত্রে রাইট অফ আপিলের বিষয়টা কে এক্সপ্লোর করা উচিত। ধন্যবাদ, আপনি বিস্তারিত বললেন। আশা করি দর্শক যিনি এই প্রশ্নটি করেছিলেন তিনি উপকৃত হবেন এবং তার সাথে সাথে অন্যরাও জানতে পারবেন। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, যেই দর্শক জানতে চাচ্ছেন যে উনি অ্যাসাইলাম করেছেন, যেটি হয়তো উনি শেষ চেষ্টা অ্যাসাইলাম করে সেটিও ফেল হয়েছে। এরপরে তিনি যেটি করেছেন, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একজন ব্রিটিশ সিটিজেনের সাথে।
তো সেক্ষেত্রে ওনাকে দেশে গিয়ে ভিসা নিয়ে আবার এন্ট্রি করতে হচ্ছে, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন বা উনি ভয়টা পাচ্ছেন যে যেহেতু উনি এতগুলো অ্যাপ্লিকেশন করেছেন এবং ওনার একেবারে লাস্ট অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম সেটাও রিফিউজ হয়েছে, তো উনি দেশে গিয়ে আবার এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে অ্যাজ আ স্পাউস উনি আসতে পারবেন কিনা। ওয়েল, উনি দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসতে পারা উচিত। যে হোল ইয়েটা হচ্ছে যে পারপাসটাই হচ্ছে মানুষকে ইমিগ্রেশন বলে যে এনকারেজ করা, যে রুল মেনে তুমি অ্যাপ্লিকেশন করো, আমরা তোমাকে ভিসা দেব। যদিও এমন কোনো 100% অ্যাসুরেন্স দেয় না, বাট রুল সমস্ত কিছু মিট করলে, ইনকাম থ্রেশহোল্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য অ্যাকোমোডেশন ইত্যাদি ইত্যাদি, জেনুইননেস অফ দ্য ম্যারেজ, এগুলো সব ঠিক থাকলে তো তাকে ভিসা দিয়ে দেওয়ার কথা। তো সেখানে এমনকি ফ্যামিলি ভিসাতে যারা আসবে তাদেরকে ব্যান করা হয় না, তাদেরকে ওই 5 বছর 10 বছর ইত্যাদির জন্য কোনো রেস্ট্রিকশন তাদের উপর দেওয়া হয় না। তারা ইমিডিয়েট গিয়েই চলে আসতে পারে। তারা এখান থেকে অ্যাপ্লিকেশন রেডি করে বাংলাদেশে গিয়েই পাসপোর্ট সাবমিট করে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার ডিসিশন হওয়ার পর চলে আসতে পারে। তবে সেই ক্ষেত্রে কতগুলি সিরিয়াস কেস আছে যেখানে দেখা যায় যে কেউ নাম পরিবর্তন করে 2-3 বার অ্যাপ্লিকেশন করেছে, কেউ দেখা যাচ্ছে একবার অ্যাসাইলাম ফেল হয়েছে, রিসাবমিশন করেছে, তাকে বারবার যেতে বলা হয়েছে, যায় নেই, সে অ্যাবসকন্ডিং করেছে, আবার সে অ্যাপ্লিকেশন করেছে, টাইম ওয়েস্ট করেছে। এই ক্ষেত্রেও তারপরেও অনেকে ভিসা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তারা কন্ডিউসিভ টু পাবলিক গুড বলে একটা কথা আছে, যে আমার দেশের জন্য এটা, যেহেতু ইমিগ্রেশন লটাকে তুমি এখানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, কোনো পাত্তাই দাও নেই, এখানকার ইমিগ্রেশন লটা তুমি কেয়ারই করে না, খালি টাইম ওয়েস্ট করেছো এখানে থাকার জন্য, আমার কোনো ডিসিশনই তুমি মানো নাই, কোনো অর্ডার মানো নাই। এই অবস্থায় সে অর্থাৎ হোম অফিস তাকে হয়তো ভিকটিম করতে পারে, ভিকটিমাইজ করতে পারে, যে তাকে রিফিউজ করতে পারে। বাট রিফিউজার হলেও রাইট অফ আপিল থাকবে, আপিল করে এই ধরনের কেসে অনেকগুলো আবার সাকসেসফুল হওয়া যায়। অনেক সময় দেখা যায় ফ্রেশ অ্যাপ্লিকেশন করা হয়, তবে যেহেতু অ্যাপ্লিকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, মেজরিটি সেখানে আপিল রাইটের দিকে চলে যায়। এবং আপিল রাইটের দিকে চলে গেলে সেখানেও কিছু লিগ্যাল অথরিটি আছে, ওই বেসিসে আর্গুমেন্ট করলে অনেকগুলো কেস সেক্ষেত্রে সাকসেসফুল হয়। তবে বটম লাইন ইজ যে শেষ পর্যন্ত এটাই বলতে পারি ওই পয়েন্টে, যে যেহেতু ম্যারেজ হয়েছে একটা ব্রিটিশ সেটেল, একটা ইউকে সেটেল একটা পার্সনের সাথে, টুডে টুমোরো তার যদি ম্যারেজ সাবসিস্টিং করে, টুডে টুমোরো হি অর শি উইল বি হিয়ার, তার এখানে আসা হবে। হয়তো কোনো চড়াই উচ্চায় পার হতে হবে, কিন্তু টুডে টুমোরো হি অর শি উইল বি ব্যাক টু দ্য ইউকে আলটিমেটলি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার বিস্তারিত আলোচনার জন্য। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি একজন দর্শকের কাছ থেকে, যিনি এখানে ILR পেয়েছেন, ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন। উনি বলেছেন যে উনি ডোমেস্টিক ভায়োলেন্স DV অ্যাপ্লাই করে উনি পেয়েছেন। তো ওনার একটি বাচ্চা, ওনার প্রিভিয়াস ম্যারেজের বাচ্চাটি বাংলাদেশে রয়ে গেছে। এখন উনি সেই বাচ্চাকে ওনার সাথে ইউকেতে আনতে চাচ্ছেন। তো উনি জানতে চাচ্ছেন যে উনি যদি ওনার বাচ্চাকে বাংলাদেশ থেকে ইউকেতে আনতে চান, সেক্ষেত্রে ওনার জন্য কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, বা ওনার জন্য ওনার পক্ষে সম্ভব হবে কি না। ওয়েল, ধরে নিলাম সেই বাচ্চার জন্য ওনার সোল রেসপন্সিবিলিটি আছে। আর যদি সোল রেসপন্সিবিলিটি না থাকে, দেন এখানে এটা এস্টাবলিশ করা খুব ইম্পর্টেন্ট। সোল রেসপন্সিবিলিটি যদি না থাকে, অর্থাৎ উনি এককভাবে ওই বাচ্চার জন্য দায়িত্বশীল, এটা তার প্রমাণ করতে হবে। তো আই ডোন্ট নো বাচ্চার বাবা কি এই দেশে না বিদেশে, নাকি যেখান থেকে আসবে বাচ্চা সেই দেশে। বাট ধরে নিলাম যেখানে হোক, কিন্তু তারা তো প্যারেন্টাল রেসপন্সিবিলিটি শেয়ার করতে পারে, কিংবা হয়তো শেয়ার করছে না, হয়তো মা অথবা যে বাবা যে তাকে স্পন্সর করে আনবে, তার উপরে সোল রেসপন্সিবিলিটি, সে নিজেই একাই সমস্ত দায়িত্ব বাচ্চার জন্য পালন করছে। এখানে তার প্রথম হার্ডল এটা। সেকেন্ডলি, তাকে তো অবশ্যই ইনকাম থ্রেশহোল্ড মিট করতে হবে। এগুলি বাচ্চার জন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে, ধরে নিলাম বাচ্চা মাইনর, আর ধরেন অ্যাকোমোডেশন ইত্যাদি এইসব বিষয়গুলি আছে, এটাই মেইন। তবে কোনো কোনো ক্ষেত্রে তার যদি ইনকাম থ্রেশহোল্ড, এখানে আবার ইনকাম থ্রেশহোল্ড যেটা এখানে খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু এডুকেট মেনটেন্যান্স নর্মালি। সো কাজেই এটা যে 29,000 হতে হবে এমন কোনো কথা না। এটা হচ্ছে নো অ্যাডিশনাল রিকোর্স টু পাবলিক ফান্ডস, এটা একটা পলিসি আছে, সেটার মধ্যে এটা পড়তে হবে। থ্যাংক ইউ।
আশা করি উনি যেহেতু উনি বিস্তারিত বলেননি, উনি যদি আরও কিছু হয়তো আমাদেরকে ওনার সিনারিওটা বলতেন তাহলে হয়তো আপনি ওই স্পেসিফিক। আমরা একজন কলারের সাথে একটু আলাপ করে নিই, পরে আবার এই আলোচনায় ফেরত আসবো। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি মোহাম্মদ শফিকুল আলম। ভালো আছেন আপা? জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। স্যারকে আমি একটা ইমিগ্রেশন সম্বন্ধে একটা প্রশ্ন রাখবো। 96-এ আমি বিয়ে করেছিলাম বাংলাদেশে গিয়ে। তো বাংলাদেশে থেকে আসার পরে এদেশ থেকে আমার ওয়াইফে যে খামের ভিতরে লেটার দিছে, আমি লেটার রাখে খামটা আর খাবির আর বিয়ের ফটো টাকা ব্রিটিশ হাইকমিশনার পাঠিয়ে দিলাম। কিন্তু আমার ফটো দেখিয়া আর খাম দেখিয়া আমার আব্বা আম্মার ফটো আর আমার ফটো, বিয়ের ফটো, জয়েন্ট ফটো দেখিয়া আমার আপিলও দিলাইছে কে? এটা আমি জানছি আল্লাহর ফেরেশতা আমারে বসে। দেখ, প্রশ্নটা শেষ করার আগে কেটে গেছে। দুঃখিত দর্শক, বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি চেষ্টা করুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। তবে মিস্টার মনির হোসেন স্যারের কাছে আমি যাচ্ছি। স্যার, আপনি ওনার সিনারিওটি মানে ধরতে পেরেছেন কিনা আমি জানি না, উনি হয়তো শেষ করতে পারেনি, ইনকমপ্লিট। না, এটা বোঝা মুশকিল উনি কি বলতে চেয়েছিলেন আসলে দর্শক, আমরা ঠিক আপনার প্রশ্নটি করতে পারিনি। আপনি চেষ্টা করুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। আমরা এর মধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেগুলো নিয়ে হয়তো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আর যারা দর্শকরা আপনারা আমাদেরকে ফোন করতে চান, টেলিভিশনের পর্দায় আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা ভিজিট ভিসা নিয়ে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি। একজন দর্শক উনি জানতে চাচ্ছেন যে ওনার বেশ দুবার উনি অ্যাপ্লাই করেছিলেন বাংলাদেশ থেকে ইউকেতে আসার জন্য, কিন্তু দুবারই ওনার ভিসা রিফিউজ হয়েছে। তো উনি তৃতীয়বারের জন্য অ্যাপ্লাই করবেন কিনা, সেক্ষেত্রে উনি ভাবছেন যে ওনার ভিসা হবে কিনা, কতটুকু সম্ভাবনা। উনি এটা বলতে চেয়েছেন যে ওনার ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টস ছিল সেটা ফুলফিল হয়নি। তো এবার যদি তিনি সেগুলো ঠিক করেন, ব্যাংকে যদি যথেষ্ট পরিমাণ টাকা বা স্পন্সর দেখাতে পারেন, ওনার আসার সম্ভাবনা কতটুকু, উনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এটা উনি জানতে চাচ্ছেন। দেখুন, কতগুলো অ্যাপ্লিকেশন আছে খুব ভালো অ্যাপ্লিকেশন, তারপর ভিসা দেয় না। কতগুলো আছে ভেরি হোপলেস অ্যাপ্লিকেশন। তো প্রিপারেশন দেওয়া হয়নি, একবার দুবার তিনবার চারবার পাঁচবার কোনো লিগ্যাল অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লিকেশন করা হয়নি। এখানে অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাডভাইসগুলো তারা অনেকে নিয়ে ফেলেন বাংলাদেশে বসে। বাংলাদেশে তো যারা প্র্যাকটিস করে, বাংলাদেশ থেকে যারা অ্যাডভাইস দেবে, আমি উইথ ডিউ রেসপেক্ট অন দ্যাম, তাদের অনেকে হয়তো আপডেটটা জানেন না, এখানে ট্রেন্ডটা জানেন না, ইমিগ্রেশন রুল সম্পর্কে জানেন না। এখানে অনেকগুলো চেঞ্জ আছে, ডেভেলপমেন্ট আছে। আমরা যারা এখানে ইউকেতে প্র্যাকটিস করি, আমরা সেটা অনুধাবন করতে পারি। এখান থেকে লিগ্যাল অ্যাডভাইস তারা আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা তারাও সরাসরি অনলাইনের মাধ্যমে ফোন করেও, ইমেলের মাধ্যমে, তারা ইভেনকি জুমের মাধ্যমে তারা অ্যাডভাইস নিতে পারে, প্র্যাকটিক্যালি নিয়ে নেক্সট স্টেপ ঠিক করতে পারে। এবং সেটার উপর ডিপেন্ড করছে, কোনো সময় আমরা বলি ফ্রেশ অ্যাপ্লিকেশন করি, কোনো সময় আমরা বলি ফ্রেশ অ্যাপ্লিকেশন না, আমরা জুডিশিয়াল রিভিউতে যাব, লিগ্যাল অ্যাকশন। তো বিভিন্নভাবে আমরা করা যেতে পারে এবং আগে যেসব প্রবলেম শর্টকামিং সেগুলোকে ঠিকঠাক করে নতুন করে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন। আজকে সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দর্শক, অনেকের হয়তো অনেক প্রশ্ন ছিল, আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখা ঠিক একই সময় i1 টিভির পর্দায় আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার মনির হোসেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দর্শক ভালো থাকবেন, শুভরাত্রি।